ওই যে বাকামাল, ও আমার জিগরি দোস্ত আছে, আর ও দোস্ত আমাকে তোমার কাছে পাঠিয়ে দিলে, আর हम हाजिर হয়ে গেলাম। কি চাই বলুন, এখানে কেন এসেছেন এখানে? আরে কেন টেনশন করছো ইয়ং লেডি? আরে আমি যখন আসিয়া গেছি তখন তোমার কোনো টেনশন নাই। আপনার ওই কণ্ঠস্বর আমার যেন খুব চেনা চেনা মনে হচ্ছে। আপনি চলে যান এখান থেকে, আপনি চলে যান। আরে নেহি, আমি তোমাকে বাগান বাড়িতে রেখে একা আমি চলে যাব? আরে যাব না, আমি এখান থেকে যাব না। আমি আপনার উদ্দেশ্য বুঝতে পেরেছি। আপনি চলে যান বলছি। চিল্লা মেল্লি মত করো, একদম চিল্লা মেল্লি করবে না, नहीं तो बहुत मुश्किल আছে। আমি আপনার পায়ে ধরে অনুরোধ করছি, আপনি আমাকে যেতে দিন। अरे छी 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 সুন্দরী লড়কি আমার পায়ে পড়ে কান্নাকাটি করলে আমার কষ্ট হয়। আরে ওঠো, আরে তোমাকে আমি প্যার দেবো, মোহব্বত দেবো। আমার স্বামী আছে। আরে ওই হিন্দি কে স্বামী তোমাকে কিছু দিতে পারবে না, আর আমি তোমাকে সব দেবো। আমি আপনার কাছে কিচ্ছু চাই না, শুধু দয়া করে আপনি আমাকে যেতে দিন। চাইতে আমি দেবে, আরে টাকা দেবে, পয়সা দেবে, গয়না দেবে, গাড়ি দেবে, বলো না বলো আমি ভিক্ষা করে আমার স্বামীকে নিয়ে আমি পথে আপনি আমাকে এখান থেকে যেতে দিন। জীবনে বহুত ভুল করে তুমি আমার খাঁচায় ধরা দিয়েছো চেতনা। তুমি চাকরি করবে না, আমি তোমাকে চাকরি দেবো, তোমাকে আমি একদম বেকার রাখবো না। আমি আমার স্বামীর কাছে চলে যাব। চাকরি না করলে টাকা রোজগার করবে কি করে? আর টাকা ছাড়া দুনিয়ায় সব টাকা। এসো তোমার ট্রেনিং আমি সাথে ভালো চাকরি আজ এখনই তুমি আমার সচ্চা সঙ্গিনী হবে। কি বললে? ভাগ নেব না মানে বৌমা তুমি কানে শুনতে পাচ্ছ না? তার মানে কি বলে? ওকে তোমার বেশি পছন্দ হয়েছে তাই তুমি ওকে জড়িয়ে ধরেছো?
এই মালটা কালা হলো কি করে? কালা তো ছিল না। কালা হলো, আমি ঠিক শুনেছি। তুমি কি বলছো বলবো? না না, আমি খারাপ কিছু বলিনি। আমি বলছিলাম তুমি বলছিলে তুমি ওর বাচ্চা কানে শুনতে পাচ্ছি। বাবা হবে, তাই না সারা বাবু? তুমি তো সারা হেভি বল তো ডুবে ডুবে জল খাবে আছি, বাবা ধরতে পারছি না। এই দিদি দিদি, মানে তুই তোর বাচ্চা হলে আমি তো মাসি হবো, তারপরে যে তো কোন মাসে বাচ্চা হবে, তো কোন মাসে বাচ্চা বাবা বাবা শয়তানটা আমাকে জোর করে এখানে ধরে এনেছে। আর তুই কি কানে সত্যি শুনতে পাচ্ছিস না? বল। ছি ছি দিদি ছি, তোর জামাই বাবুকে পছন্দ না, শেষে তুই এই বাবুটাকে ধরলি। দিদি রে, দিদি ওই স্বামীর শোক তোর পছন্দ না, তুই এখানে ছুটে এসেছিস ওই গোস্বামীকে ধরতে। দিদি রে, শকুন শুধু ভাগার খোঁজে, ভোগের প্রসাদ খায় না। স্বামী ছেড়ে গোস্বামী ধরে কোনদিন জীবনের সুখ পাওয়া যায় না। যা পেয়েছিস তা তুই হারিয়ে ফেলেছিস, আর যা হারিয়েছিস তা কোনদিন খুঁজে পেতে চাস না, আর যা পাসনি তা হয়তো তুই কোনদিন ফিরে পাবি না। বাবা 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 বাবা, বলি এই তুমি বেশ সুন্দর সুন্দর কথা বলো তো। কি বলছো? আমার সঙ্গে তোমার কিছু গোপন কথা আছে? আবার দেখো গোপন কথা, বলো বলো বলো। এই দিদি তুই এখন যা, আমি এখন গোপন কথা বলবো, তুই এখন যা তো। আমি চলে গেলে এই, ও যাবে কি? ও এখানেই থাকবে। এই শালা আচ্ছা বিপদে পড়লাম তো। কি বলছো? বলি আমি ওকে বিয়ে দিয়ে দেবো? ঠিক আছে ঠিক আছে, এই তুই ওখান থেকে যা তো, যা যা বলছি, তুই ওখান থেকে যা। তুই যা, তুই তো তোর বাচ্চা পেয়ে গেছিস তো নাকি? এবার তুই এখান থেকে যা তো। না না বোন, না বোন, কিন্তু তুই এখানে একা থাকবি কি করে বোন? ওই শয়তানটা কি বলে? ওই মালটাকে কে দিচ্ছে বলে তোর রাখাচ্ছে, বলে ওই মালটা কোথায় লেখা আছে? ওই মালটা শুধু তোর একা। আচ্ছা যা বলছি, তুই এখান থেকে যা, এখান থেকে যা। আমি যাচ্ছি বোন, যাচ্ছি। ঈশ্বর ঈশ্বর, আমার এই বোনটাকে তুমি রক্ষা করো ঠাকুর, তুমি রক্ষা করো। এই, 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 যা শালা, চলে গেল। দিলাম এবার যেমন করে হোক, দিদি দিদি হয়তো প্রাণীর হাত থেকে বেঁচে গেল, কিন্তু শয়তান হাত থেকে দিদিকে তো বাঁচাতে পারলাম। এই, এই, বলি তুমি এইটা কি করলে? এইটা তুমি কি করলে? এ শালা, আমি তো আসল কাজটাই কমপ্লিট করতে পারলাম না। কি বলছো? বলি তুমি আমার সঙ্গে গোপন কথা বলতে চাইছো, ভালো লাগে। কি গোপন কথা বলবে? আমি বলি, বল। এই শালা, এই মাটা পাগলি ছিল, এখন আবার কালা হয়ে গেল। এটাকে একবার টোপ দিয়ে দেখবো। দে, শুরু করে দিই। ও বল, আমি গোপন কথাটা আমার সঙ্গে বলে না, কি বলছি বলে না গো গোপন কথাটা বলে, আমি শুনবো। আমাকে বলবো। এই মালটা মনে হচ্ছে টোপ গিলবে। দিদিকে তো পেলাম না, শালা কোনটাকে একবার দেখি। কি বলছো? একটু জোরে বলো না। আমি কারো শুনতে পাই না, আমি জোরে বলো। না না, আমি বলছি তুমি হঠাৎ এই বাগান বাড়িতে আসতে গেলে কেন? হ্যাঁ? আমার ও বলছি আমার সাথে একটু 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 এই একটু একটু কি করবো? না বল, তুমি সাথে একটু এগিয়ে আসবে, আমি সাথে একটু এগিয়ে যাবো। তুমি একটু এগিয়ে এসো না। এই তো দেখছি। তুমি এ বাবা, তুমি আমার কথাগুলো শুনতে পেলে কি করে? তার মানে তুমি কালা না? কি বলে? আমি দেখতে খুব সেক্সি লাগছি, তাই আমাকে তুমি যা শালা, আবার কালা হয়ে গেল। এই শালা কি হচ্ছে আমি কিছুই বুঝতেই পারছি না। বলছি কি বাবু, বলছি কারোর সঙ্গে প্রেম ভালোবাসা এটা বলছি কিছু হবে না, তাই বলছি তুমি চট করে সামনের মধ্যে দোকান থেকে একটা মাসের মধ্যে এসে বসো, তারপর দুজনে মিলে খুব আমরা এনজয় করবো। জানো নিয়েছো? কি বলছো কি বলছো? মদ খেয়ে এনজয়? মনে হচ্ছে মালটা মালটা গ্যারেজ হবে। যাচ্ছি যাচ্ছি, আমি এখনই যাচ্ছি। ওরে শালারে, এইরকম ডবকা মারলে সারা রাতটা মস্তি করবো। ওরে শালারে, আমার শরীরটা করে যাচ্ছি যাচ্ছি, আমি 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 যাবো আর আসবো। আমি যাবো আর আসবো।
গো। কায়দা করে তো দিদিকে এখান থেকে বাঁচালাম, এবার নিজেকে বাঁচতে হবে, ওই পরিবারটাকে বাঁচাতে হবে। জানি না এই জীবন যুদ্ধে আমি হারবো না জিতবো, আমি কিছু জানি না। বাগান বাড়ির বাগান থেকে আমি ঘাপটি মেরে সব শুনেছি। মজিদ, ও জানোয়ারটা মদের দোকানে মদ আনতে গেল, কিন্তু কিন্তু প্রতিভা মদ খেয়ে যদি ও তোমাকে জোর করে। না, পারবে না, কারণ শয়তানকে মদ খাই আমি এমন বেহুশ করে দেবো ও আর উঠে দাঁড়াতে পারবে না। ও আসার আগে আমি আবার আড়ালে চলে যাব। তবে তোমার কোনো ভয় নেই প্রতিভা, কারণ যেভাবে তুমি অভিনয় করে চলেছো, তোমার এই অভিনয় দেখে যে কোনো অভিনেত্রী হার মেনে যাব বলে দিলাম। তার আগে ওই শয়তান মুখোশটা আমি একেবারে টেনে খুলে দেবো। কিন্তু যতদিন না ওকে আমরা জালে জড়াতে পারছি, ততদিন আমাদের শান্তি নেই। প্রতিভা, আমি শুধু তোমায় নিয়ে শান্তি পেতে চাই। তুমি বিশ্বাস করো, আমার প্রতিটা মুহূর্ত তুমি আমায় ঘিরে থাকো। তোমার দৃষ্টি সৃষ্টি করেছে এক নির্মল প্রেমের সূচনা, কিন্তু জানোয়ারটার জন্য আমি তোমাকে আপন করে পারছি না। তোমাকে আপন করে পাবো বলি তো আজ আমার এত অভিনয়। এসে গেছে, দোকান থেকে মদ নিয়ে চলে এসছে। তবে তোমার কোনো ভয় নেই, আমি কাছাকাছি আছি, প্রয়োজনে আমি সামনে আসবো। আসছে, জানো তো আমার নেশায় বাতাল হয়ে একবার ছুটতে ছুটতে এদিকে আসছে। তাই যেমন করে হোক ওই শয়তানকে মদ খাইয়ে বেশ করে ওর কাছ থেকে একটা প্রমাণ আমাকে আদায় করে নিতেই হবে। তার জন্য মনে অনেক অনেক বেশি সাহস আনতে হবে, অনেক বেশি সাহস আনতে হবে মনে। এসে গেছি। এই মদের দোকান থেকে এক বোতল দেশি মদ কিনে নিয়ে চলে এসেছি। ওই তুমি তো সারা আমার নেশা একবারে মাকাল হয়ে চলে এসেছো, তাই একবারে ছুটে গিয়ে মদের দোকানে মদ খেয়ে চলে এসেছো। না মানে আসলে এই তুমি আমার হবে আর আমি তোমার হবো না, তাই তো কোনো হয়। এই জন্যই তো ওই দোকান থেকে এক বোতল মদ কিনে নিয়ে চলে এলাম। কি বলছো? মানে আমি মদ খাবো না, মানুষের মদ খাওয়া ভালো না। ঠিক আছে, আমি মদ খাবো না। না আমি তা বলিনি, আমি বলছি দুজনেই মদটা খাবো। মানে কি বলছো? মানে আমি মদ খেলে তুমি রাগ করবে? ঠিক আছে, আমি বলছি আমি মদ খাবো না। আরে না আমি তা বলিনি। বলতে হবে না, আমি মদ খাবো না। আমি তোমাকে ভালোবাসবো, আমি তোমাকে মদ খাই দেবো, তারপর তোমাকে আমি ভালোবাসবো, তারপর তোমাকে আমি কাছে টেনে নিয়ে তোর বিনা মরে চলে জবানি अरे हे राजा जी बाजा बाजी ना बाजा अरे तड़पे ना चढ़ जवानी ऐसी खबर
মঞ্জিলের কাকা, আমি ওকে নিরুদ্দেশ করেছি। এবারে মঞ্জিলের কাকিমা মানে আমার দিদিকে আমি খুন করব, তারপর সব সম্পত্তি বেচে দিয়ে আমি তোমাকে নিয়ে আমি বিদেশ স্বাভাবিকভাবে হাঁটাচলা করছে, তার মানে ও বিকলাঙ্গ নয়। এই, কোথায় গেলে গো? কোথায় গেলে? আমার ঘুম পাচ্ছে, আমাকে ঘরে নিয়ে চলো, আমার ঘুম পাচ্ছে। কিন্তু এখন এই মুহূর্তে আমি কি করবো? মোবাইলে যা যা ছবি তুলেছ সেগুলো আমাকে ফরওয়ার্ড করো, কারণ প্রমাণটা আমার কাছে থাকা খুবই জরুরি। মদের নেশায় জানাটা এখন বেহুশ হয়ে ঘুমোচ্ছে। আর এখানে নয়, চলো আমরা এখান থেকে। কিন্তু ও যদি মদের ঘোরখানে হতো তখন আমাকে খুঁজে বেড়াবো, তখন কি করবো? খুব তাড়াতাড়ি ওর নেশা কাটবে না, কারণ ও প্রচুর মদ খেয়েছে। আমি সালাম মঞ্জিলের বাবাকে অ্যাক্সিডেন্ট করে মেরেছি, আমি এবার মঞ্জিলকে মেরবো, তারপর দিদিকে খুন করে আমি সব সম্পত্তি বেচে দিয়ে আমি দুবাই চলে যাওয়ার। শয়তানটা ঘুমিয়ে পড়েছে, চলো আমরা কিছুক্ষণ জন্য এইখান থেকে যাই। প্রতিভা, আমরা দুজনে একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে আছি। যে কোনো মুহূর্তে ওই চালকটা আমাকে মেরে ফেলতে পারি। না গো না, তাও কিছুতেই পারবি না। আমার মনের মধ্যে যে দেবতাকে আমি আসন বসিয়েছি তাকে আমি কোনোদিন হারিয়ে যেতে দেবো না। যার হাতটা চলার পথে আমি হাত ধরেছি, সেই হাত আমি কোনোদিন ছাড়বো না। তার জন্য তোমার জন্য আমি সব কিছু করতে পারবো মজি। কারণ তোমার এই স্বামী স্ত্রীর সম্পর্ক এই জন্মের নয়, যেন জন্ম ও জন্মান্তরে। আমার রক্ত তুমি, আমার চোখের তারাই তুমি। মজি, তুমি দেখবে তোমার আমার প্রেম ভালোবাসা একটা ইতিহাস সৃষ্টি করবে। মজি, কি ভাষায় বলবো তারে, তুমি আমার আমি তোমার। কি ভাষায় বলবো তারে, তুমি আমার আমি তোমার। আমি গান গেয়ে যাই, তুমি সুর দিয়ে যাও। অনেক দিনের হারানো এলাম ফিরে আসা। কাটিয়ে দিচ্ছি। আমি আর যেতে পারবো না, আমি
এইখানে শুয়ে দিল। চলো গো, এবার আমরা কেটে পড়ে। কোথায় যাবে, কোথায় যাবে? যদি ঈশ্বর বলে কি থেকে থাকে তাহলে চেতন বৌমা বাড়ি ফিরে আসবে আসবে, তা না হলে ত্রিসন্ধ্যা গায়ত্রী সব মিথ্যে হয়ে যাবে। আমি ভক্তি মুখার্জি, আমি ভক্তি ভরে ঈশ্বরকে ডেকে বলি, এই ঈশ্বর, আমি যদি কোনো অপরাধ করে থাকি আমাকে শাস্তি দাও, আমাকে। তা না হলে আমার সংসারে শান্তি দাও ঠাকুর, আমার সংসারে শান্তি দাও। নেই নেই বাবা নেই, আমার শান্তি নেই। চেতনা আমাকে ছেড়ে দেওয়ার পর থেকে আমি আর রাস্তায় বেরোতে পারি না বাবা। পাড়ার লোক মুখ টিপে টিপে হাসে। আমার অন্যায়টা কোথায় বাবা? আমার কি অপরাধ বাবা, বলো কি অপরাধ? আমাদের একটাই অপরাধ রে, ভালো মানুষ হওয়া। একটাই অপরাধ প্রতিবাদ না করা, একটাই অপরাধ মুখ পুজো সব সহ্য করা, আর একটাই অপরাধ বৌমাকে শাসন না করা। সত্যি বাবা, তুমি কোনোদিন আমাদের শাসন করনি, আর কোনোদিন শাসন করনি বলে আমি কিছুদিন ভুল পথে চলে গেছিলাম, আর সেই ভুল পথ থেকে আমাকে ফিরিয়ে নিয়ে এসে আমার জীবনে ফুল করে ফুটিয়ে তুলেছে এই প্রকাশ। কিন্তু কিন্তু ভয় পায় রে মা, তুই সত্যি হবি তো? বাবা, প্রকাশ তো বেকার। না, এই বেকার প্রকার আর বেকার নেই, আমি চাকরি পেয়ে গেছি। চাকরি পেয়ে গেছো? হ্যাঁ, আর এই প্রথম খবরটা আপনাকে দেবো বলেই ছুটি এসেছি। খুব খুশির খবর বাবা, খুব খুশির খবর। তুমি ঈশ্বর, ঈশ্বর তোমার মঙ্গল করুন। প্রকাশ, আমাদের এত দুঃখের মাঝেও তোমার মুখ থেকে যে সুখের খবরটা শুনে আমার বুকটা আনন্দে ভরে গেল প্রকাশ। আমার এই স্নেহের বোনটার মুখে আমি একটু হাসি দেখতে চাই। কিন্তু চাকরির দায়িত্ব যে বড়ই কঠিন, জানি না এই মনটা কতটা সান্ত্বনা পাবে, কারণ আমি পুলিশের চাকরি পেয়ে গেছি। এইটুকু বলতে পারি, এই গায়ে যত ক্রিমিনাল আছে সব কটাকে একটা একটা করে আইনের খাঁচায় বন্দি করে হাজত বাস করাবো। প্রকাশ, আমরা সবসময় তোমার পাশে আছি, আর এইবার তোমার প্রথম টার্গেট হবে ওই বকরা শর্মল, যে অনেক মেয়েদের সর্বনাশ করেছে, আর এখনো অনেক সর্বনাশ করে চলেছে। ওই জানোটা আমার কোনো সর্বনাশ করতে পারেনি। হ্যাঁ, এই সর্বনাশের হাত থেকে আমাকে বাঁচিয়েছে আমার বোন প্রতিভা, যাকে আমি কত অপমান অন্যায় করেছি, কিন্তু বাবাকেও কত অসম্মান করেছি। আপনি শ্বশুর মশাই গুরুজন, আপনাকেও কত অপমান আমি করেছি। আর তোর জীবনের শ্রেষ্ঠ দেবতা তোর স্বামী, তাকে তুই কুকুর ছাগলের মতো অপমান করেছিস। বাবা, তুই এখনো পাপ থেকে মুক্তি পেতে চাস, তাহলে সবার সামনে এই আদর্শর পা ধরে ক্ষমা চেয়ে নে। প্রত্যেক সন্তানের মা বাবা যেন আপনার মতো হয় ব্যবসায়, আপনার মতো হয়, তবেই তো এই সমাজ সুস্থ ভালো ব্যবস্থা হবে। হ্যাঁ বাবা, তবেই তো সমস্ত মায়ের গর্ভের সন্তান প্রকৃতির সন্তান হয়ে শিক্ষা লাভ করবে। যে মা বাবা সন্তানের মায়াই পড়ে পড়তে যায়, সেই সন্তানের মা বাবা সন্তানের অভিশাপ। আপনি একজন পিতা, যে বাবার কাছে নীতি আদর্শ আগে, সন্তান নয়। স্বামীজি বলে গেছেন, জীবনে এমন কাজ করে চলো যে তুমি হাসতে হাসতে বলবে, আর জগৎ তোমার জন্য কাঁদবে। এই রীতি আদর্শ আমাদের প্রত্যেকের মেনে চলা উচিত। বলো না বাবা, বলো না, তোমার আদর্শে আমি সংসারী হতে চাই, তুমি আমাকে সংসার শেখাও। এটাও তো বাবা মায়ের কাজ রে মা, বাবা। সন্তানদের সুশিক্ষা দেওয়া। ওরে মা, সন্তানদের উপহার না দিলে সন্তানরা হয়তো কিছুক্ষণের জন্য কাঁদবে, বাবা। কিন্তু সংস্কার না শেখালে তারা সারা জীবন কাঁদবে রে। সত্যি বেয়ামশাই, সত্যি আপনি সত্যি সমাজ শিক্ষক। বলো না বাবা, কি করলে আমার পাপ খণ্ডন হবে, আমি তাই করব। মনে রাখিস, ফলবতী বৃক্ষ নত হয় গুণীজন, নত হয় না শুষ্ক বৃক্ষ আর মূর্খরা। তাই তোকে এখানে সবার সামনে নত জানু হয়ে ক্ষমা চাইতে হবে, তোকে প্রমাণ করতে হবে। অন্যায় ন্যায়ের কাছে পরাজিত, অধর্মের পরাজয় আর
অধর্মের জয়। চেতনা চেতনা ফিরে পেয়ে ক্ষমা চাওয়ার ক্ষমতাটাই সে হারিয়ে ফেলেছে। তাই তাই ওকে আজ আমি আজ না! নিজেকে ভাগার জন্য, এই সমাজের প্রত্যেকটি মেয়েকে শিক্ষা দেওয়ার জন্য আমি আপনাদের সকলের কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি। আপনারা আমাকে ক্ষমা করে দিন। প্রিয় দর্শক মণ্ডলী, আমি চেতনা চরিত্র থেকে বেরিয়ে আপনাদের কয়েকটা কথা বলছি। নাট্যকারের লেখা এই চেতনা চরিত্রে এই সমাজের চেতনা ফেরানো। তাই তো ঠাকুর রামকৃষ্ণদেব বলেছেন, যাত্রা নাটকে লোকশিক্ষা হয়। তাই তো নাট্যকারের কর্তব্য, দায়িত্ব এই সমাজের চেতনা ফেরানো। তাই তো তিনি এই চরিত্র লিখেছেন। নমস্কার। আসুন আসুন, হ্যারিকেনের আলোতে ভালো করে দেখে নিন। এই সেই দুর্গা মণ্ডপ। দুর্গা পুজোর দিনগুলোতে 5খানা গ্রামের লোক খেত এই বাড়িতে। আচ্ছা আচ্ছা দুর্বল, এখনো কি পঞ্চমী তিথিতে ঢাকের বাজনা বাজিয়ে মায়ের পূজার সূচনা হয়? ষষ্ঠীতে কি বোধন বসে? সপ্তমীর দিনে কি মায়ের মুখে হাসি ফুটে ওঠে? আচ্ছা, অষ্টমী নবমী তিথিতে তর্জাগান কি এখনো হয়? মেয়েরা কি শঙ্খধ্বনির প্রতিযোগিতা আজও করে? না, হয় না, সব বন্ধ হয়ে গেছে। গ্রামের বাচ্চারা আর ফুলঝুরি পড়ায় না। বিসর্জনের বাজনা বাজিয়ে ঠাকুর বিসর্জন হয় না, হয় না সিঁদুর খেলা। আচ্ছা দুর্বল, তাহলে এখন এখানে কি হয়? ওই শয়তান বাঁকা মালকে গায়ের গরিব গুর্ব মানুষগুলোকে বাংলা মদ খাইয়ে তাদের মধ্যে ভগবান সেজে থাকে। মোবাইলে নোংরা মেয়েদের অসভ্য কদর্য ছবি দেখিয়ে এই দুর্গা দালানের পবিত্রতা নষ্ট করতে চাইছে ওই শয়তান বাঁকা মাল। সভ্য ভদ্র সমাজের মানুষরা আর এ বাড়িতে আসে না। আসবে আসবে দুর্বল, আবার এখানে সত্যের সূর্য উঠবে, আবার আলো জ্বলবে, আবার শান্তি ফিরে আসবে, আবার রামায়ণ মহাভারতে গীতা পাঠ হবে। অপেক্ষা সময়ে। কে? আলো অন্ধকার হেরিকেন হাতে আপনি কে? ও আপনি তা হঠাৎ আমাদের বাড়িতে? দেখতে এলাম গো, দেখতে এলাম তোমরা কত দূর এগিয়েছো। কিন্তু জানো, এখানে এসে আমার বুকের ভেতরে যেন একটা অসহ্য যন্ত্রণা শুরু হয়ে গেল। মনে পড়ে গেল অনেক ইতিহাস। তাই তো আমি বর্তমানে দাঁড়িয়ে ভাবছি ভবিষ্যতের সেই জয়ের কথা। চাণক্য যেদিন জয় পেয়েছিল সেদিন হেসেছিল জয়ের হাসি, আর আমিও এমনি করে হাসবো যেদিন বিজয় উৎসব হবে। সত্যি করে বলুন, কে আপনি? আপনি সত্যি করে বলুন, কে আপনি? কে আপনি? চুপ করে থাকবেন না, বলুন কে আপনি? যদি বলে আপনার শত্রু, যদি বলে আপনার ভুলে এই পরিবার আতঙ্কিত, যদি বলি আপনার ভুলে দুর্গা দালানের পবিত্র মাটি, পবিত্র প্রদীপের আলোটা টিম টিম করে জ্বলছে, যদি বলি এই পরিবারের ধ্বংসাবশেষের জন্য আপনি দায়ী, বলুন কি উত্তর দেবেন? সব দোষ আমি স্বীকার করে নিচ্ছি। ভুল আমারই, ভুল আমারই প্রশ্রয়ে আমার ভাই বাঁকা এই বাড়ির এত বড় সর্বনাশ করেছে। কই, কোনোদিন তো তুমি একথা স্বীকার করনি। তবে তবে আমি জেনেছি তোমার জন্য আমি পিতৃহীন, মাতৃহীন। তুমি জানতে আমার বাবা মা মারা যাবে, আর সে মৃত্যু হয়ে তোমার স্বামী গৃহহারা। আজও সেই হাত ঘড়িটা তোমার হাতে রয়ে গেছে। ওই
ওই হাত ঘড়িটাই তো আমার জীবনের স্মৃতি। তবে একটা কথা বলতো মঞ্জিল, আমি তোর এত ক্ষতি করার চেষ্টা করেছি, এত ক্ষতি করেছি, তুই কেন আমাকে এতখানি শ্রদ্ধা করিস রে মঞ্জিল? তার আগে তুই জবাব দে, তুই কেন এদের সাথে আলোচনা করছিস? কেন তুই এদিকে বাড়িতে ডেকে এনেছিস? এই কে কে ও? এই এই সোর বাচ্চা, তুই জানিস তুই কে? কিন্তু আমি জানি তুই হচ্ছিস আমার পথের কাঁটা। তাই আজ তোকে আমি আমার গুপ্ত কক্ষে বন্দি করে রাখবো। তার আগে আমি তোকে গুলি করে তোর মাথার খুলিটা উড়িয়ে দেব। আবার আবার এই বাড়িতে শান্তির পতাকা উঠবে, তোকে আমি গুলি করে উড়িয়ে দেব। আমি বুক পেতে ঘুরে খাবো, আমাকে কেউ গুলি করতে পারবে না বলে দিচ্ছি। না না, তুমি সরে যাও প্রতিভা, আমি তোমাকে মরতে দেবো না। যা, আজ খুব বেঁচে গেলি, তবে খুব সাবধান। এই তুমি কে গো? ওই তুই ওই পাগলটা আমার বাবাকে এভাবে মারতে যাচ্ছে কেন গো? এই আমি বাকি যাবো না, তুমি যাও, চলে যাও, যাও বলছি এখান থেকে, তুমি যাও, যাও বলছি। আবার পাগলামি শুরু করেছে, আমাকে স্বামী বলে মানছেই না। এই কি বলে? তুমি মানে আমাদের বিয়েতে বরযাত্রী যাবে? এই শোনো, কোনো ধান্দাবাজি করবে না বলে দিচ্ছি। আমি হব আমার বয়ের একমাত্র সতী সাধ্বী বউ। আমি কারোর দিকে ঘুরে তাকাবো না। না না, আমি কারোর বর পার হতে পারবো না। এই শালা আমার তো ঘরে চাপতে চাইছে। ও ভাগ্নে, তোমার এই পাগলি বউটাকে সামলাও। ইস, শালা কখন কি বলে কোনো ঠিক নেই। কেন কেন বাবা? আমার বউ তো তোমার কথা সব সময় বলে। ও নাকি তোমার সাথে বসে মদ খায়। মিথ্যে মিথ্যে কথা। ওই পাগলি কখন কি বলে তার কোনো ঠিক নেই। আজই ওকে বাড়ি থেকে তাড়াও। এই শোনো শোনো, এই শোনো, এই আমি তোমাকে কি বলেছিলাম তোমার মনে আছে? আমি তোমাকে বলেছিলাম আমি তোমাকে ভালোবাসবো, আমি তোমাকে নিজের হাতে মদ খাইয়ে দেবো, আমি তোমাকে এইভাবে বলবো, আরে বাহনি বোতল।
তার আগে আমি এসেছি আমার স্বামীকে চিনতে পেরে। প্রথম দেখার পরে আমার মনে খুব সন্দেহ হয়েছিল, কিন্তু কিন্তু আমি দূর থেকে একটা জিনিস মেলাতে চাইছিলাম। আজ আবার আমরা স্বামী স্ত্রী মিলিত হলাম। এসো এসো মমতা। তার আগে তুমি আমাকে ক্ষমা করে দাও গো, ক্ষমা। তোমায় ক্ষমা না করে থাকতে পারি, তাই মমতা তোমায় আমি ক্ষমা করে দিলাম। মিলল না সবকিছু আবার সবকিছু কেমন যেন গরমিল হয়ে গেল। যে মেয়েটার মতো এত সভ্য, ভদ্র, নম্র এই পাড়ায় একটাও ছিল না, সেই সে আমার মেয়ে প্রতিভা তার মামা হোসেনের সাথে যেভাবে বেড়ালাপলা শুরু করেছে, ও ও লজ্জায় আবার মাথা কাটা যাচ্ছে। আবার প্রতিভা কি আর কোনো দিনও সুস্থ হবে না। বাবা, কেমন আছিস? তোমার মতো দেবতা সঙ্গে বাবা যার আশীর্বাদ মাথায়, সে কি কখনো খারাপ থাকতে পারে বাবা? কি রে তুই আমার কথা শুনতে পেলি? কেন শুনতে পাবো না? আমি কালাও নই আর পাগলও নই, এটা সব আমার অভিনয়। অভিনয়? কিন্তু কেন রে মা? সোজা আঙুলে খেয়ে না উঠলে আঙুলটা যেমন বাঁকাতে হয়, তেমনি আমি সোজা রাস্তায় না চলে বাঁকা রাস্তা ধরে চলছি। বাঁকা রাস্তা চলে ওই বাঁকা মানের বিরুদ্ধে আমি এমন তথ্য প্রমাণ জোগাড় করেছি যেগুলো থানায় জমা করলে ওর শয়তানটার ভয়ঙ্কর শাস্তি হতে বাধ্য বাবা। তোর মতো লাজুক মেয়ে তুই পারলি? মেয়েদের সব কিছু পারতে হয় বাবা। আমি কোনোদিন কি ভাবিনি তো বাবা যে কোনোদিন জীবনে তো অঙ্কের হিসেবে চলে না বাবা, তাই তো কল্পনার সঙ্গে বাস্তবে প্রতিদিন সংখ্যার। তাছাড়া তুমি কি পারলি বাবা মা মারা যাওয়ার পর স্নেহ যত্ন ভালোবাসা দিয়ে আমাদের দুই বোনকে মানুষ করতে? বলো না, বাবার পরিস্থিতি তুমি আমাদেরকে মানুষ করতে পারোনি? তুমি কি কখনো ভেবেছিলে যে এত দুঃখ কষ্ট যন্ত্রণা তোমাকে সহ্য করতে যেতে হবে? বলো। আমি যে আমার দায়িত্ব কর্তব্য পালন করেছি। কিন্তু আমার দিদি কি সেই দায়িত্ব কর্তব্য পালন করেছে? করেনি বাবা, করেনি। বলো বাবা, তুমি কি কষ্ট পাওনি? দিদির জন্য তুমি কি কষ্ট পাওনি? বলো বাবা। জীবনের সুখ দুঃখ হাসি আনন্দ সবই থাকবে বাবা, কিন্তু আমি কি কোনোদিন ভেবেছিলাম যে একটা নোংরা লোকের সঙ্গে আমাকে এইভাবে নোংরা অভিনয় করে যেতে হবে? বলো না, তুই যা করেছিস একদম ঠিক করেছিস। স্কুলে কলেজে যাওয়ার সময় রাস্তা দিয়ে চলে তখন মাটির দিকে মাথা নিচু করে চলতাম। বাড়িতে কোনো অতিথি এলে আমি ঘরে করে মুখ লুকিয়ে বসে থাকতাম। তুমি বলতে আমার ছোট মেয়ে প্রতিভা এত লাজুক মেয়ে যে বাড়ির সবার সামনে বেরোতে চায় না, আর সেই আজ আমাকে অভিনেত্রীর মতো আমাকে কত নোংরা অভিনয় করে যেতে হচ্ছে। আমি কি কোনোদিন সেটা মন থেকে মেনে নিতে পেরেছি? পারিনি বাবা, পারিনি। আমি কি কোনোদিন ভেবেছিলাম যে একটা নোংরা গান গাইবো, নোংরা নাচ গাইবো, একটা অসভ্য নোংরা লোকের গলা জড়িয়ে তাকে মদ খাই দেবো? ভাবিনি বাবা। আমি জানি বাবা লজ্জা নারীর ভূষণ, কিন্তু সেই লজ্জাকে আজ আমাকে বিসর্জন দিতে হয়েছে শুধুমাত্র আমার স্বামীকে বাঁচাবার জন্য। বাবা, তুমি আমার মা, তুমি আমার বাবা, তুমি আমার বন্ধু, তাই ছোটবেলা থেকে আমি তোমার কাছে কোনো কথা গোপন করি বাবা। কিন্তু আজ যে কথা তোমাকে আমি বলবো, সেই কথাটা একটা মিশুল তার চলেছে। আচ্ছা মঞ্জিল একটু জানে না বাবা, তাকে এখনো বলা হয়নি। দেখ তুই ওই বাঁকা মানুষের যেভাবে মেলামেশা শুরু করেছিস তাতে কেউ যদি তোকে ভুল বোঝে রে মা। না বাবা, মঞ্জিল আমাকে ভীষণ বিশ্বাস করে, আর আমি প্রতিটা আমার নামে হয়ে যাবে। তুমি ভুল করছো বাবা, তুমি ভুল করছো। এখনো এমন একজন আছে যার সই ছাড়া তোমার ওই কাগজের কোনো দাম নেই। সে আমার নাম কাকা অমিতাভ সান্যাল। আরে সে তো বিরুদ্ধে ওয়ারসেল সূত্রে সব সম্পত্তি আমার দিদি। না কামাল, আমি ফিরে এসেছি। এ কি যাইব আপনি? আর ফিরে এলাম একা নয়, সদল বলে। সদল বলবো না? তোমার পাপের সাক্ষী, তোমার পাপ পুড়িয়ে দিতে সদল বলে আমি চলে এসেছি। আর আমিও এখানে এসে গেছি
এই 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 পাগলিটা তুমিও চলে এসছো? এই তুমি কানে শুনতে পাচ্ছ কি করে? কারণ আমি কালা নই। কালা আর পাগল সেজে এতদিন তোমার সঙ্গে শুধুমাত্র অভিনয় করে গেছি। তোমার সঙ্গে অভিনয় করে তোমার সমস্ত তথ্য প্রমাণ আমি জোগাড় করে নিয়েছি। কান থানায় সেগুলো আমি জমা করে দিয়ে এসেছি। এবার আর তোর জন্য আমি সমাজের কাছে অনেক অনেক অভিনয় করছি, আর তার জন্য তোকে তোর মারছি শয়তান। আর তোর জন্য গর্ব করা উচিত। আমি গর্ব করি যে তুই আমার একমাত্র। তোমার শিক্ষায় শিক্ষিত হয়ে আমি নতুন সমাজ গড়ে তুলবো। এই এই, এই তোমরা সবাই এখানে এসেছে কি করে? কেন কেন এসেছি বুঝতে পারছো না মামা বাবু? সারা জীবন তুমি যে কুকর্ম করে এসেছো, এবার তার হিসাব। এই তুমি খুনি, তুমি তুমি আমার বাবা মাকে খুন করেছো। তোর জন্য আমার জীবনটা মরুভূমি হয়ে গেছে। তোমরা দেরি করছো কেন? এই শয়তানটাকে পুলিশ আসে পড়ার আগে বলো বলো না। এই, এই, তোমরা আমাকে মারলে একেবারেই মেরে দাও, নাহলে আমার দেখার কেউ নেই। সবাই তোমাকে ক্ষমা করলো, আমি তোমাকে কিছুতেই ক্ষমা করব না। আমি বীরাপাড়ির দণ্ড দোষে ক্ষমা আছে দণ্ড, আমি মহাশঙ্ক, আমি পরমানন্দ প্রচণ্ড। আমি বিশ্বাস, আমি দামোদর, আমি দহন করিব বিশ্ব। আমি হাসি উল্লাস, আমি দহন, আমি তরুণ করে তরুণ, আমি বিধির করব। না, ওকে তোমরা কেউ একেবারে প্রাণে মার মেরে দেবে না। পুলিশ এসে গেছে, ওকে অ্যারেস্ট করে নিয়ে যাবে। আর ওকে অ্যারেস্ট করে যাওয়ার পর তোমরা এখান থেকে কেউ চলে যাবে না, একটা বিশেষ কারণ আছে। ইউ আর আন্ডার অ্যারেস্ট। চলুন বাবা, এইখানেই আপনার খেলা শেষ। এবার থানায় গিয়ে আপনার শেষ খেলাটা হবে। আসুন, তথ্য প্রমাণ সহ আমরা সকলে থানায় আসুন। যাও, যাও। ভাই ভাই, এবার আপনারা আমার কথাটা শুনুন। আমি এবার প্রতিবার বাবা হয়ে গর্ব করে বলছি, মেয়েরা তোমার লাজুক হও, প্রয়োজনে এই প্রতিবার মতো লজ্জাকে বাঁচিয়ে এই সমাজকে বাঁচাও। তাহলে পাকা বানের মতো কেউ তোমাদের লজ্জাকে চুরি করতে পারবে না। যেমন পারেনি আমার মেয়ের লজ্জা চুরি করতে। এবার আমি তোমাদের একটা সুখবর দিই, আমার মেয়ে প্রতিভা মন্দিরের সন্তানের মা হতে চলে আসছে। পারেনি ওই জানোয়ারটা আমার মেয়ের লজ্জা চুরি করতে পারেনি। শেষ পর্যন্ত মন্দিরের কাছেই হলো আবার লাজুক মেয়ের লজ্জা চুরি।